মেয়েটার বুক কাঁপছে, নিদারুণ কম্পন বক্ষস্থল জুড়ে, ভেতরে অস্থিরতা। প্রভাতে ঘুম ভাঙতেই এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল তার সঙ্গে। হাতের চিঠিটার দিকে মোটা মোটা ঘন ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে তাকিয়ে রইল ভাবুক দৃষ্টিতে নিষ্পলক। এখনকার সময় চিঠি, কি সুন্দর হলুদ খামে মোড়ানো একটা চিঠি, কিন্তু তার উপর প্রেরকের প্রাপকের ঠিকানা, নাম ধাম কিছু লেখা নেই। তার চেয়ে বেশ চিন্তার বিষয় চিঠিখানা রাখা ছিল ওর পেটের ওপর। চোখ মেলে অনায়াসেই পেয়ে যায় সে। আজকাল কি ডাকপিয়নরা বাড়ি বয়ে এসে পেটের ওপর চিঠি রেখে যায়? তাদের কাজকর্ম নীরবে সম্পন্ন করছেন এভাবে। মেয়েটার হুট করে মনে পড়ল ওদের গ্রামে ডাকপিয়ন নেই। শহরে বাতাস লেগেছে এখন এই গায়ে। 10 টাকা ব্যয় করে বাজারে গেলে কুরিয়ার অফিস। এখন আর সাইকেল চেপে ঘরে ঘরে ডাকপিয়নের চিঠি দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই নেই। তাহলে কি এটা উড়ে এসে পেটে পড়ল? ইন্টারনেটের যুগে কে পাঠালো এই চিঠিখানা? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে খাম ছিঁড়ে বের করলো চিঠিটা। ভাঁজ মেলে ধরতেই হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া থমকে গেল ক্ষণিকের জন্য। চক্ষু আয়নায় স্পষ্টত ভেসে উঠছে ছোট ছোট অক্ষরে লেখাগুলো। আরামের ঘুম শেষ তোর নিশু? আমার কলিজা পুড়িয়ে ছাড়খাড় করে তুই দিনের পর দিন অনেক আরামে ঘুমাচ্ছিলি। তুই আর তোর পোকা খাওয়া দাঁতগুলো দেখিয়ে খিলখিল করে হাসতে পারবি না, কারণ হাসলে তোকে আস্ত রাখবো না আমি। প্রচুর কাঁদাবো, অনেক কাঁদাবো তোকে। জানি চিঠিটা পড়ে তোর চেহারার রং বদল হবে, ভয় পাবি, কিন্তু লাভ নেই। এবার পাক্কা খেলোয়াড় হয়ে মাঠে নেমেছি। গোল দিয়েই হাসিল করব নিজের স্বার্থ। আমার মতো একটা মানুষ তোর জন্য কলমের কালি নষ্ট করছে, পুরো 5 মিনিট সময় নিয়ে এই কথাগুলো লিখেছে, এটা তোর ভাগ্য। নিশুরে, এখন থেকে তুই শুধু চোখে মুখে অন্ধকার দেখবি, আর অন্ধকারে বাতি নিয়ে হাজির হলে আমাকে দেখবি। ইতি অন্ধকার। থ মেরে বসে রইল নিশাত। লম্বা একটা পৃষ্ঠায় এতটুকু লেখা, তাও কত ভয়ঙ্কর, মারাত্মক। এত থ্রেটমূলক বাক্য লিখে কে পাঠালো? তরিত বেগে বিছানা ছাড়ল ও। ওর ছোট্ট হৃদয় ভয়ের তাড়নায় অত্যন্ত ক্ষুদ্র হয়ে গিয়েছে যেন। সকাল সকালে যেন এক আজব কাণ্ড। ছোট্ট রুমটায় এলোমেলো দৃষ্টি ফেলে টেবিলের দিকে এগিয়ে গেল। বইয়ের ভাঁজের চিঠিটা লুকিয়ে ওড়না নিয়ে দৌড়ে আসে রান্নাঘরের সামনে। মাঝপথে সাক্ষাৎ হয় চাচাতো বোন পিঙ্কির সাথে। সকালে আমরা হাতে ছাদের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো বাড়ির পেছনের গাছ থেকে পেরেছেন মেজো কাকা আনোয়ার। গত রাতে বলেছিলেন আমড়াগুলো বেশ বড় হয়েছে, পেরে ফেললে ভালো হয়। রোকেয়া ব্যস্ত হাতে রুটি বেলছেন। ও মায়ের দিকে দৃষ্টি তাক করে দরজা থেকে উচ্চস্বরে বলল, আমার রুমে কেউ এসেছিল আম্মু? মেয়ের দিকে বিরক্ত চোখে তাকালেন রোকেয়া। কাজের সময় ডাকলে বড্ড রাগ হয় ওনার। বিরক্তি ঝেড়ে বললেন, মকবুল ভাইয়ার মাইয়া টুনি আসছিল তোর কাছে অঙ্ক বুঝতে। ঘুমাস দেখে কতক্ষণ বসে থেকে চলে গেল। এত সকালে? এখন তো ঘড়িতে 7টা বাজে। সবাই কি তোর মতো পড়ে পড়ে ঘুমায়? তুই তো বাথরুমে গেলেও ঘুমাস। আজকে পরীক্ষা আছে, তাই তোর কাছে একটা অঙ্ক বুঝতে আসছিল। মুখ লেটকে ফেলল নিশাত সঙ্গে সঙ্গে। মায়ের এই বাথরুমে ঘুমানোর খোঁটাটা বোধ হয় কখনো যাবে না। মানছেও একটু বেশি ঘুমায়। ঘুমের তাড়নায় গোসল করতে গিয়ে ঝিমুচ্ছিল একদিন। তখন সে ক্লাস 5-এ পড়ে। বাথরুমের দরজা ভিজিয়ে রাখার দরুন অনেকক্ষণ যাবৎ বেরিয়ে না আসায় রোকেয়া ঢুকে পড়েন। ওর ঝিমানোর হাল দেখে এক মগ পানি ছুঁড়ে মারেন মুখে। মা নাকি নমনীয় হয়, অথচ রোকেয়া কত তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা বলে ওকে। বাথরুমের ওই ঘটনা সমবয়সী বোন পিঙ্কি বাড়ির সবার কানে কানে রটিয়ে দেয়। তারপর থেকে অনেকেই তাকে বাথরুমের ঘুমন্ত পরি বলে সম্বোধন করে। এ নিয়ে পিঙ্কির সাথে ওর তুমুল যুদ্ধ লেগে আছে সেই বয়স থেকেই। ওদের মধ্যে কথা মানেই ঝগড়াঝাটি। এটা যে শুধু এই মজুমদার বাড়ি অবধি সীমাবদ্ধ তা নয়, বরঞ্চ গ্রামের অনেকেই জেনে ফেলেছে। তাতেও পিঙ্কির ইয়ার লম্বা হাত সামিল রয়েছে। রোকেয়া তীররেখা নজরে চেয়ে সশব্দে ধমকে উঠলেন, কি মুখ না ধুয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি এমন কাণ্ড ঘটিয়েছিস সকাল সকাল? ভালোই ভালোই বল, নয়তো আমি রোকেয়া নিশাতের আমও নিশাতের রগে রগে হাঁটি, কারণ আমি জন্ম দিয়েছি তোকে। মায়ের কথা থতমত খেয়ে গেল নিশাত। আসলে মা দুরন্ত চালাক মহিলা। কেটে পড়ার নিমিত্তে তরতর করে বলে উঠল, কিছু না, টেবিলের বই অগোছলো ছিল তাই জিজ্ঞেস করতে এলাম। রাতে আমি বই গুছিয়ে রেখেছিলাম তো তাই। আশ্চর্যজনিত নিশাত। চিঠির কথা মা জানলে তাকে বলতো, এমনকি তার খুলে দেখার আগে উনি নিজেই পড়ে ফেলতেন। এ ব্যাপারে কোনো রিয়েক্ট করেননি মানে তিনি জানেন না। আর অন্য কাউকে জিজ্ঞেস করলে সৌরভ ভাইয়ার কান অবধি চলে যাবে। চিঠিওয়ালাকে তো পাবে না, উল্টো ওর গাল লাল করে দেবে থাপ্পড় মেরে। কিন্তু কে দিল? চিন্তা করতে মাথা ব্যথা হলো। মনে পড়লো স্কুলে যেতে হবে। রুক্ষ চুলগুলো আশ্রয় বেনুনি করে তৈরি হয়ে নিচে নেমে আসে। পিঙ্কিও ততক্ষণে তৈরি হয়ে খাবার টেবিলে হাজির। চেয়ারের কাছে যেতেই সবার নজর এড়িয়ে মুখ ভেঙচি কাটল। এমনিতেই অন্তঃপুরে শান্তি নেই, চিন্তায় তার উপর এই মেয়েটার ঢং। নীরবে খেয়ে বেরিয়ে আসলো বাড়ি ছেড়ে। চলন্ত পা দুটোর গতি ঢিমে হয় বড় প্রাচীরের সম্মুখে। নেম প্লেট জলজল করছে স্মরণিকা।
আপাতত গেট পেরিয়ে এখানেই ঢুকতে হবে ওর, তারপর শিমুলের সাথে স্কুলে। বিশাল বড় বাড়ি, মহানন্দ গ্রামে এই বাড়িটা অর্থাৎ শিমুলদের বাড়ি সব থেকে বিশাল। তারপর ধরা হয় ওদের বাড়ি। বিশাল হবেই না কেন, অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন শিমুলের দাদা। আগে ছিল সম্পদের শক্তি আর এখন রাজনৈতিক শক্তি। বাপ ভাই সব রাজনীতিতে যুক্ত। ওদের বাড়িতে আবার এমন নেই বাবা চাচা ভাই মিলে গ্রামে ছোটোখাটো ব্যবসা সামলায়। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এখানে আসা হয় ওর। আসতেও পারে স্বাচ্ছন্দ্যে, কেননা শিমুলের দুই ভাই শহুরে। শুনেছি অতীব ভাব বেড়েছে তাদের। রাজনীতির কারণে শহরেই থাকে, তাই তত একটা গ্রামমুখ হয় না। যদি সে মানুষটা থাকতো তাহলে ভুল করে ওদিকে পা মারাতো না ও। তাছাড়া এ বাড়িতে পা মারানোও ওদের বাড়ির সবার জন্য নিষিদ্ধ। একটা গভীর সম্পর্ক আছে বাড়ির সাথে। ওর লজ্জা ভয় দূর করতে শিমুল তো বুঝিয়ে সুঝিয়ে বলেছে, যদি ভাইয়া আসে তাহলে তোকে আগে জানিয়ে দেব, তখন হয় আমাদের বাড়িতে আসিস না, এখন আয়। ওর কথার ওপর আস্থা রেখে আসে নিশাত। শিমুলের আমন উলুস খুব ভালো বানায়, কি সুন্দর ঘ্রাণ আসছে। সদ্য সিঁড়ি বেয়ে নেমেছিল শিমুল। ওকে দেখে এক চিলতে হাসি উপহার দিল চিকুন দুই ঠোঁট সামান্য প্রসারিত করে। বলল, তুই বস, আমি ব্যাগটা নিয়ে আসি। কথাটা বলেই দৌড় দিল সে। নিশাত দোনো করে সোফায় বসলো। যেদিন শিমুলকে গেটের ধারে না পায় সেই দিনই বাড়িতে প্রবেশ করে, নয়তো শত বললেও আসতে চায় না। তার অবশ্য কারণ আছে। এই বাড়িতে ওর ভয়ের কারণের বসবাস ভাগ্যিস বছর কয়েক আগে শহরের রাস্তা ধরেছে, না হলে ভয়ে ভয়ে কুকড়ে থাকতো সর্বদা। শিমুল কাঁধে ব্যাগ ও হাতে একটা ছোটোখাটো শপিং ব্যাগ সমেত ফিরে এলো। হাতের ব্যাগটা বাড়িয়ে দিয়ে মিহি কণ্ঠে বলে, এটা তোর। নিস্তব্ধ হয়ে পড়ে নিশাত, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শিমুল আরেকটু নিচু গলায় বলল, নে না, তে চকলেট আছে, তোর জন্য বিশেষভাবে আনা হয়েছে। নিশাত বুঝতে অক্ষম, বোকা বোকা গলায় বলল, বিশেষ? জিভা কাটে শিমুল নিশাতের দৃষ্টি লুকিয়ে। গুছিয়ে উত্তর দেয়, তুই আমার পাক্কা সই না? তাহলে তোর জন্য যা আনা হবে সব বিশেষ বিশেষ বাথরুমের ঘুমন্ত পড়ি। তুইও? রেগে মেগে উঠল নিশাত। রাগে ওর মুখ ঈষৎ লাল হলো। শিমুল বিনা বিলম্বে হাসল, ফিসফিস করে বলল, নামটা কিন্তু কিউট। তোর তো আরেকটা নাম আছে, এটা পছন্দ না হলে সেটা ডাকি। বুকটা ধুকপুক করে উঠল নিশাতের। মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ বলল, এটাই ঠিক আছে। বলে পা বাড়াতে নিলে রান্নাঘর থেকে ছুটে আসেন আলতা। উত্তেজিত সুরে ডাকলেন, কী রে নিশু, চলে যাচ্ছিস আমার সাথে দেখা না করে? একে তো লুকিয়ে আসিস, আবার আমার মেয়েকে নিয়ে লুকিয়ে কেটে পড়িস। বাপের মতো হলি। হাসি মুখে কথাগুলো বললেও আলতার চক্ষু গহ্বরে ভর্তি জল চোখ এড়ালো না নিশাতের। বাবার করার নিষেধ সত্ত্বেও এ বাড়িতে পা রাখি, এটা একদম সত্য। মৃদু হেসে বলল, এখন স্কুলে যাচ্ছি, তোমার হাতের নুডলস খেতে আবার আসবো। আসিস কিন্তু? নিষ্প্রভ কণ্ঠস্বর আলতার। আসবো। বাজারের সারি সারি দোকানের পেছন দিকের কর্দমাক্ত পথ ধরে হাঁটছে নিশাত ও শিমুল দুজনে। পেছন পেছন কদম ফেলছে ওদের অনুসরণ করে দুটো যুবক। নিশাত সকালের সব ঘটনা ভুলে এখন মিটিমিটি হাসছে। স্বভাবে ও চঞ্চলও না, আবার চুপচাপও না। কিশোরী বয়সে একটা ছেলে পিছু নিলে কেমন যেন আবেগ উপচে পড়ে, লজ্জাতর অনুভূতি হয়। ঠিক তেমনটাই হচ্ছে ওর সাথে। ছেলে দুটো ওদের সাথে 10ম শ্রেণীতে পড়ে, সামনে এসএসসি দিবে। তন্মধ্যে বা পাশের লম্বাটে ছেলেটা গলা খাকারি দিল, বলে উঠল, নিশাত শোনো। শিমুল ও নিশাত উভয়ে থামল, কিন্তু ফিরল না। পা দুটো ভয়ে মাটির সাথে চুম্বকের ন্যায় আটকে গেল। এই ভয়টা পাচ্ছিল শিমুল। নিশাত ভয়ার্ত দৃষ্টিতে আরও চোখে ওর দিকে তাকাতে ইশারায় বলতে চাইল, এটা বলতাম। ঢোক গিলে সামনে তাকালো। বটতলায় পাতা কাঠের চেয়ারে শটান হয়ে বসে আছে লোকটা। আশেপাশে ছেলে পেলে দাঁড়ানো, যেন মানুষটার সেবা যত্নে লেগে থাকতে হবে তাদের। একটুও ত্রুটি রাখা যাবে না। রাজনীতিবিদ বলে কথা, তোষামত করলেই লাভ। লোকটা দৃষ্টি ওদের দিকে। কপালে 2 আঙ্গুল ঘষিয়ে পাশের জনকে বলে, শিমুলকে বাড়িতে নিয়ে যা। স্পষ্ট শুনে ভারী কণ্ঠটা নিশাত। এক বাক্যে সবাই উধাও, শিমুলও। ভাইয়ের মুখের ওপর কথা বলার সাধ্য তার নেই, কিন্তু আজ শনি আছে হয়তো নিশাতের কপালে। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে কয়েক ধাপ এগিয়ে আসতে নিশাত আমতা আমতা করে সালাম দিল। আসসালামু আলাইকুম প্রহর ভাই। অত্যধিক কম্পন কণ্ঠে। প্রহর ঠোঁট জোড়া আলগা করে নিশাতের পেছনে দাঁড়ানো ছেলেদের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তোর অনেস্ট আব্বা জানে তুই ছেলে ঘুরাস? আমার শত্রু জানে তোর বোনের প্রেমের বয়স হয়েছে? প্রশ্ন ও দৃষ্টি এলোমেলো করে দিল নিশাত এবং ছেলে দুটোকে। ছেলে দুটো তো পালিয়ে গেল, কিন্তু নিশাত পারবে না। কান্না করে দিল। বলতে লাগলো, আমি কিছু করিনি প্রহর ভাই। ওরা কান্নার দাপটে কথা বলতে বেগ পোহাতে হচ্ছে ওর। ভয় পেলেই কান্না। এসব ন্যাকামনে একদম অপছন্দ প্রহরের। চাপা গর্জন করে উঠল। ধারালো গলায় বলে, বিয়ের বয়স হতে 18 লাগবে না। তোর মনে ফুল ফুটেছে, এটাই চলবে। কাজে অফিসে চল। বিয়ে? ভীত সন্ত্রস্ত কণ্ঠ নিশাতের।
ঘামে পিছন দিক হতে স্কুল ড্রেসের নীল জামাটা ভিজে পিঠে চেপকে পড়েছে, পা চুলকাচ্ছে, কিন্তু আঙ্গুলের সহায়তায় চুলকানোর সময় নেই। ললাটের বিন্দু বিন্দু ঘামের একটা ফোঁটা সোজা বেয়ে এসে নাকে ঢুকল। প্রহর ফোঁস করে একটা নিঃশ্বাস মুক্ত করে নিশাতের পা থেকে একদম মাথার চুল পর্যন্ত পরক করে তুখোর গভীর দৃষ্টে চাহনিটার চক্ষে বিধে নিশাতের অভ্যন্তরে শিরা উপশিরায় ছলকে উঠে রক্ত। নিমিষে সমস্ত তনু মনে হিম হিম ভাব। এমন করে কেন তাকাচ্ছে লোকটা? এত বছর পর কেন এলো গ্রামে? আসলো তো আসলো, আগের চেয়েও কঠিন হয়ে এসেছে যেন। কি চাহনি! সাদা পাঞ্জাবি পরা দেহে দৃষ্টি আটকে যাচ্ছে বারংবার। প্রহর হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিল। অনেক বছর পর গ্রামে এসেছে। রাজনৈতিক শক্তির প্রভাব গ্রামেও রয়েছে। মেম্বার চেয়ারম্যান মিলে ছোটোখাটো একটা মিটিংয়ের ব্যবস্থা করেছেন। তবে প্রহর আগ্রহী না মিটিংয়ে যেতে। উজ্জ্বল সাহেব ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছেন। বাবার এমন কাজে প্রচণ্ড বিরক্ত সে। তার গ্রামে ফিরে আসার লক্ষ্য মেম্বারের সাথে মিটিং না, এসবের জন্য উজ্জ্বল সাহেবই চলে। মোবাইলটা বন্ধ করে নিশাতের দিকে তাকিয়ে ভরাট গলায় বলে উঠল, বিয়ে বুঝিস না? ছেলেগুলোর সাথে প্রেমের জন্য পিছন পিছন আসাতে মিটমিট হাসছিলি। প্রেম মানে বুঝিস তো? নিশাত নিশ্চুপ। প্রহর দাঁতে দাঁত কেটে আশপাশ দৃষ্টি বোলালো। নিশাত সেটা বুঝবার আগে হুট করে এক ঝটকায় ওর চিকন হাতটা মুচড়ে ধরল সে, ঠেকালো ওর পিঠের পেছনে নিয়ে। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। মুখ দিয়ে সূচক ধ্বনি বেরিয়ে আসার পূর্বেই চাপা ধমকে ওঠে প্রহর। কণ্ঠে আক্রোশ, প্রবল উত্তপ্ত ভাব। তুই চিনিস না আমাকে? কি ভেবেছিস আগে মারলেও এখন আর মারব না? বড় হয়ে গিয়েছিস তাই ছেড়ে দেব? প্রেম করবি, টই টই করে পাড়া ঘুরে বেড়াবি? এলাকা ছেড়েছি, অভ্যাস নয়। তোর ভাইকেও ভয় পাই না আমি। তোর ভাইকে মেরে পুঁতে দিলেও কারো নিচু গলায়ও শব্দ করার সাহস নেই। মনে করে নে পুরনো কথাগুলো। আমি সেই ঘাড়তারা উগ্রমেজাজি প্রহর, যাকে দেখলে তোর হাঁটু কাঁপে। প্রেম করবি? অন্যের আদর নিবি? তাহলে আমি কি ছোট থেকে ঘাস কাটছি? গরুর না ঘোড়ার? ভূমিকম্পের ন্যায় পরিবেশে নিশাত এক অবাক কাণ্ড করে বসল। ব্যথা ভয় সব উড়িয়ে দিয়ে এত এত গুরুতর মুহূর্তে প্রহরের শেষ বাক্যে হেসে ফেলল। বলে না, স্বভাব সহজে যায় না। ওর বেলাও হয়েছে তা। খুব বাজে অভ্যাসে অভ্যস্ত ও সিরিয়াস মুডেও হেসে ফেলা। প্রহরের মেজাজ বিগড়ে গেল। হাতটা ঢিল করে দিয়ে টেনে গাড়ির কাছে নিয়ে আসলো। বলল, ওঠ। নিশাত হকচকিয়ে গেল। গাড়িতে উঠবে মানে? বাড়ির কেউ দেখলে আস্ত রাখবে না। এমনিতে ব্যথায় হলদেটে ফর্সা মুখায়বের অবস্থা নাজেহাল, ফ্যাকাশে হয়ে উঠেছে। এখন আবার প্রহরের আদেশে ওর কলিজা চুপসে যাচ্ছে। পরিবারের ভয়ের চেয়ে প্রহরের স্বভাব মারাত্মক খারাপ। রাগ উঠলে ঠুস ঠাস থাপ্পড়। এ কারণে সরণিকা নিবাসে যেতে চাইতো না। বুকের ধুকপুকানি নিয়ে যেত। কারণ স্বয়ং হাজির। হেসে ফেসে গেল। ঢোক গিলে মিনমিন করে বলল, বাসা যেতে হবে প্রহর ভাই, নয়তো আব্বা বকবেন। আর আমি তোকে বড় বিলে ডুবিয়ে মারব, যতক্ষণ না দম যাবে নড়বে না। হিসিয়ে উঠে প্রহর। নিঃশ্বাস ফেলার আগে দৌড়ে গাড়ির ভেতরে হুমড়ি খেয়ে পড়ল নিশাত। তাড়াহুড়ায় ধপ করে পাশের সিটের উপর মুখ থুবড়ে পড়ল। নাকে ব্যথা পেল কিঞ্চিত। বুকটা এত পরিমাণ ধুকপুক করছে যে তার আওয়াজ সে নিজেও শুনতে স্পষ্টত। নিজেকে সামলে ঠিক হয়ে বসলো তাড়াতাড়ি করে। লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রম। প্রহর পাশের সিটে বসে বলে উঠল, যাক, ভয় পাচ্ছিস আমাকে? পরক্ষণে গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞেস করে, কত বছর গোসল করিস না রে নিশু? এত বাজে গন্ধ আসছে তোর গা থেকে। এখনও কি না গোসল করে বাথরুমে ঘুমিয়ে চলে আসিস? মুখের রঙের বদল হলো নিশাতের। এই কাহিনী ওর পিছু ছাড়বে না, একদম না। প্রহর ভাইও ছাড় দিল না। এক আকাশসম লাজে জর্জরিত করল। আসলে অতিরিক্ত ঘামে গা থেকে উদ্ভট গন্ধ আসছে। একটা মানুষের সঙ্গে এত বছর পর দেখা হয়ে এমন পরিস্থিতি মানা যায়? অন্যান্য মানুষের ফুফাতো ভাইগুলো এমন করে? কথায় কথায় মারে, শরম দেয়? এত নির্দয় প্রহর ভাই আর কারো না হোক, ও মনে মনে দোয়া করে। ছোট থেকে করে আসছে। মাঝের 3 বছরের শান্তি ছিল, তাও শেষ হয়ে গেল। কোনো এক সময় কার কথা? নিশাত তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। শরৎকাল চলছিল। প্রহর ভাই এসেছিল গ্রামে ভার্সিটি বন্ধ থাকায়। এসেই ওকে শিমুলকে দিয়ে ডেকে এনে 2-3টা বসিয়ে দিল গালে সপাটে। তারপর কিছু না বলে প্রস্থান করে। শক্ত হাতের থাপ্পড়ে ও কেঁদে কেটে মাটিতে বসে পড়ে। শিমুল প্রচণ্ড ভয় পায় ভাইকে। সেদিন মেরে চলে গেল, কিন্তু কারণ বলল না। সবাইকে আদর করে, শিমুলকেও আদর করে, পিঙ্কিকেও, কিন্তু ওর সাথে কেন অমন করে এটাও জানে না নিশাত। ও কি প্রহর ভাইয়ের চক্ষু বিষ? হুট করে সৌষ্ঠব পূর্ণ দেহ কাছে আসাতে ঘোর থেকে ছিটকে বেরিয়ে আসেও। প্রহর ওর খুব কাছে, অত্যন্ত নিকটে। হাত এগিয়ে আনতে ভয়ার্ত হয়ে ওঠে। কি করছেন? প্রহর টেনে টেনে সাদা স্কার্ফটা খুলে ফেলল। মুহূর্তে নিশাত সেটে যায়। চিৎকার করে উঠবে সেই সময় চোখ রাঙালো সে। চুপ, চিল্লাবি না। ছোটবেলায় শুধু হাফ প্যান্ট পরে আমার সামনে আসতি। এখন তুই বড় হয়েছিস, সেটাও আমি দেখতে পাচ্ছি। তোর ইজ্জত হরণ করার ইচ্ছে আমার নেই। কারণ পেটুক মামুর প্যান্ট ঘ্যান ঘ্যানানি আমার সহ্য হবে না।
কথাটা বলে স্কার্ফটা গলায় পেঁচিয়ে দিল। পুনরায় বলে, এখন একটু শান্তি পাবি। সত্যি ভালো লাগছে। চুলগুলো ঘেমে মাথাটা ধরেছিল খুব। প্রহর দুদিকে জানালার কাজ তুলে দিয়ে এসি অন করে দেয়। নিশাত আরও চোখে তাকালো উজ্জ্বল শ্যামলা চেহারায়। কঠিন মুখভঙ্গির প্রেমে পড়ে হয়তো প্রতিদিন অনেক রমণী। রাজনীতিবিদ প্রহরের ওপর প্রেমে পড়ার কত শত গল্প শুনে শিমুলের থেকে ফেসবুকে কত পোস্টও তো দেখে। আচ্ছা, প্রহর ভাইয়ের বউ কে হবে এ নিয়ে অনেক চিন্তায়ও। কারণ বউকে খুলে বলতে হবে ছোট থেকে প্রহর ভাই দ্বারা কতটা অত্যাচারিত হয়েছে সে। ভাবুক কণ্ঠে প্রশ্ন করল, আমরা কোথায় যাব? পাশ থেকে শক্ত জবাব আসে, জানতে হবে না তোর। নিশাত ভাঙা ভাঙা ভিজে কণ্ঠে আওড়ালো, আমি বিয়ে বসবো না প্রহর ভাই, দেব না। বিয়ের পর অনেক ঠেলা সামলাতে হয় তিলবতী, তুই পারবি না সেই ঠেলা সামলাতে। বেহুশ হয়ে পড়ে আমাকে খবরের হেডলাইন বানিয়ে দিবি। মুখে মুখে শুনবো রাজনীতিবিদ প্রহরের কারণে এক নিশু নামের চিকন চাকন ঘুমন্ত পড়ি বেহুশ। আর একটু বড় হলে তোর বিয়ে পাক্কা। তোর পেটুক বাপও আটকে রাখতে পারবে না আমাকে। হতবম্ব হতবাক নিশাত। সবটা ওর মাথার ওপর দিয়ে গেল। তবে অল্প স্বল্প লাজুক ভাব ঘিরে ধরল ওকে। সমস্ত কায়ায় শিহরণ। কারণটা হলো তিলবতী নামটা। এ নামে মিশে আছে একরাশ লজ্জা ও অনেক গভীরত্ব। সৌরভ রুমের চেয়ারটা লাথি মেরে ফেলে দিল। রাগে কপালের রগ ছিঁড়ে যাবে অবস্থা। মোবাইলটা ছুঁড়ে মারল বিছানায়। শিমুল পেয়েছি কি? এই মেয়েটা এমন করছে কেন? কেন দিন রাত মেসেজ দেয়? পিচ্ছি একটা মেয়ে, আবেগে ঢুলুঢুলু অবস্থা। ভালোবাসার বুঝে কি? আর বুঝলেও কি পেয়ে যাবে ওর ভালোবাসা? এটা সম্ভব না। শেষ নিঃশ্বাস অবধিও সৌরভের দ্বারা এটা হবে না। যদি সেই বাড়িতে যেতে পারতো তাহলে কষি দুটা হাতের ছাপ ফেলে দিয়ে আসতো দুগালে। নিঃশ্বাস সদ্য ফিরেছে। প্রহর নামিয়ে দিয়ে গিয়েছে ওকে বাড়ি থেকে কিছু দূরে। কোনো দিকে নিয়ে যায়নি। ভাইয়ের রুম ক্রস করে যাওয়ার সময় দরজা খোলা থাকায় রাগ মোবাইল ছুঁড়ে মারাটা চক্ষুদয় এড়ালো না। ওকে প্রহরের সাথে দেখেছি কি? নয়তো হুট করে এত রাগ। সেখানে আর না দাঁড়িয়ে দৌড়ে রুমে আসলো। দরজা বন্ধ করে কাঁপতে লাগলো থরথর করে। পিঙ্কি ওর দৌড়ে যাওয়া দেখে সৌরভের রুমের মধ্যে ঢুকে পড়লো তড়িৎ গতিতে। শুকিয়ে যাওয়া কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে সৌরভ ভাই? সৌরভ সচকিত হয়ে নিজেকে সামলে ফেলে। খুব ঠান্ডা গলায় বলে, কিছু না। স্কুল থেকে এসে খেয়েছিস? পিঙ্কির কখনো কষ্ট করে নিজের যত্ন নিতে হয় না। সৌরভই ওর জন্য যথেষ্ট। নিয়ম করে খোঁজ রাখে লোকটা। উত্তরে জানে, নিশুকে দেখলাম দৌড়ে গেল তোমার রুমের সামনে থেকে। ভেবেছি ওকে বকেছ। কেমন কাঁপছিল? সন্ধিয়ার নজরে তাকালো সৌরভ। নিশু কাঁপছিল? তার মানে কারণ আছে। সে তো বকেনি, তাহলে কারণটা কি? গলা থেকে স্কার্ফটা খুলে বিছানা ছুঁড়ে মারতে গিয়ে থমকে গেল নিশাত। স্কার্ফটা সম্পূর্ণ মিলে চোখের সামনে ধরল। নয়নযুগল স্থির হলো বড়সড় ছিঁড়ে যাওয়া জায়গাটায়। স্পষ্টমান যে সেফটিপিনের কারণে ছিঁড়েছে। রাগে দুঃখে এবার কান্না পাচ্ছে ওর। প্রহরকে বৃষ্টি গালি দিতে স্পৃহা জাগ্রত হচ্ছে। মস্তিষ্ক জুড়ে কিলিবিলি করছে চিন্তা। কিন্তু ওর যে আড়ালেও প্রহর ভাইকে গালিগালাজ করার সাধ্য নেই। জীবনে দুটো মানুষকে ও ভয়ঙ্করভাবে ভয় পায়। প্রথমজন প্রহর ভাই, দ্বিতীয়জন ওর আপন ভাই সৌরভ। জন্মের পর বুঝ হতে প্রহরের অত্যাচারের ভুক্তভোগীও। রাস্তায় পেলে কিংবা সরণিকা নিবাসে গেলে কথায় কথায় মাথায় মেরে বসা, গালে থাপ্পড় দিয়ে শীষ বাজিয়ে প্রস্থান করা। কোনো কিছু একটু এদিক সেদিক হলে ডেকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে শাসানো। নিশাতের মাঝে মাঝে তার প্রহর ভাইকে উন্মাদ মনে হয়। এক বদ সাইকো। অন্য সবার জন্য প্রহর ভাই হিরো। চকলেট, ডার্ক কফি, হট এসব হলেও ওর বেলায় কেবলই সাইকো প্রহর ভাই। 3টে বছর গ্রামে আসেনি, কত শান্তি ছিল ও রঙিন প্রাণে জীবনে। এখন সব শান্তি মিলিয়ে যাবে হয়তো। শঙ্কায় কাটবে প্রতিক্ষণ। মাকে বুঝিয়ে বানিয়ে স্কার্ফ ছেঁড়ার জন্য মিথ্যে বলতে হবে। নতুন স্কার্ফ আনাতে হবে আজকের মধ্যেই। এই ছেঁড়াটা ও কখনোই পরবে না। কেন পরবে? বাপের টাকা কি কম আছে? নামি দামি মানুষ রফিক আজমের আহ্লাদি মেয়ে সে। মা তেরা হলেও বাবা বেশ আদর করে ওকে। হতাশা মিশ্রিত নিঃশ্বাস বেরিয়ে এলো নাকের ছিদ্র গলিয়ে। স্কার্ফটা রেখে বাথরুমের দিকে অগ্রসর হতে নিলে দরজায় কড়া নাড়ে কেউ। সেদিকে পা বাড়িয়ে দরজা খুলতে কণ্ঠনালী শুকিয়ে গেল। অস্ফুট সুরে বলল, ভাই। সৌরভ মাথা নাড়ালো। সন্ধ্যায়তী দৃষ্টি মেলে রাখলো কয়েক পরক্ষণেই মুখে মৃদু হাসি এঁকে নরম কণ্ঠে প্রশ্ন করে, ভাইকে কি আজ নতুন দেখছিস? চমকাচ্ছিস কেন? নিশাত ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, চমকাচ্ছি কোথায়? তুমি তো সচরাচর আমার রুমে কারণ ছাড়া আসো না, তাই। কিছু বলবে ভাই? তুই নাকি আমার রুমের সামনে থেকে দৌড়ে এসেছিস? কেন? কাঁপছিলি নাকি? কথায় আছে চোরের মন পুলিশ। নিশাতেরও হয়েছে তা। ভেবেছে প্রহর ভাইয়ের সাথে ওকে দেখে ফেললো, এটাই ভাইয়ের রাগের কারণ। কিন্তু এখন মনে হচ্ছে কারণটা অন্য কিছু। সৌরভ যা তুখোর, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সহজে মিথ্যা বলে পার পাওয়া যাবে না। তবুও নিজেকে সামলে নিচু গলায় প্রত্যুত্তরে জানায়, তুমি রেগেছিলে, ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিছু না ভাই, সত্যি বলছি। সৌরভ পকেট থেকে ডেইরি মিল্কের প্যাকেটটা বের করে নিশাতের হাতে ধরিয়ে দিল।
বোনের জন্য প্রতিদিন একটা করে আনে সে, আরেকজনের জন্যও আনে। সেও তার জীবনের বিশেষ কেউ। এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে নিশাত কতটা চকলেট প্রেমিকা ভালোবাসে। চলে যেতে নিয়ে কি ভেবে ঘাড় বাঁকিয়ে কৌতূহলী মনোভাব ব্যক্ত করে। জানতে চায় শিমুল স্কুলে যায়। নিশাত যার পরনায় অবাক। ভাই শিমুলের কথা জিজ্ঞেস করছে? ওই বাড়ির মানুষগুলোর সাথে সৌরভও কথা বলে না, যায় না। মাথা উপর নিচ করে বলল, হ্যাঁ। স্কুল থেকে ফেরার সময় তোর সাথেই ফিরে? তুই লুকিয়ে ওই বাড়ি যাস এটা কিন্তু আমার কানে এসেছে নিশু। ধক করে উঠল নিশাতের বুকটা। ভাই জেনে ফেলেছে? একে বুঝি বলে চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। ভয়ে কুকড়ে গিয়ে মিনমিন করে বলে, আমি শিমুলের জন্য যাই ভাইয়া। বুঝেছি। ওইটা আমাদের ফুপুর বাড়ি, কিন্তু বাবার নিষেধ অমান্য করতে পারবো না। তাছাড়া প্রহর প্রত্যেক 2 ভাই আস্ত বেয়াদব। রাজনীতি করে দিনকে দিন আরও ঘাটধারা বখাটে হয়েছে। মনে করে সব জায়গায় চাইলে নিজেদের পাওয়ার খাটাতে পারবে। শিমুলের জন্য গেলেও ওদের থেকে দূরে থাকবি। ঘন ঘন যাস না, বাবা শুনলে তোকে কখনো ক্ষমা করবে না। শিমুলের থেকেও দূরে থাকবি পারলে, এটুকু বয়সে। বলতে গিয়ে দাঁতের দাঁত চেপে নিল সৌরভ। বর্ণমালারা গলা দলা পাকিয়ে। ভেতরের রাগ জেদ তাদের কণ্ঠপথে হেঁটে বাহিরে উন্মুক্ত হলো না। আর একটাও শব্দ করল না সে। নিশাতের উৎসুক চাউনি অবজ্ঞা করে দ্রুত বেগে প্রস্থান করলো। কিন্তু নিশাত চিন্তার জগতে পাড়ি জমিয়েছে। আজ 1 কান 2 কান করে ভাইয়ের দৃষ্টিগোচর কর্ণকুহর হলো। ভাগ্যিস কিছু বলেনি, কিন্তু বাবা জানলে মুখ ফিরিয়ে নেবে ওর থেকে। এদিকে ফুপুর বাড়ির প্রতি টানও যায় না। উজ্জ্বল সাহেব উত্তপ্ত মেজাজ নিয়ে ছেলের ঘরে ঢুকলেন। বাবাকে দেখেও হেলদোল হলো না প্রহরের। বেলকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিয়ে বলল, এসব ছোটোখাটো মিটিংয়ে আগ্রহী না আমি, তাই যাইনি। আপনি রাগ করলেও কিছু করার নেই। তোরা 2 ভাই বেয়াদবের খাতায় নামটা চিরকালের জন্য লিখিয়েছিস। আরেকটা ঢাকা শহরে এক মেয়ের পেছনে ঘুরে জীবন নষ্ট করে ফেলছে। নিজের স্ট্যাটাস ভুলে বসেছে। ও কি মেয়ে পাবে না? ওই ঢাকা ভার্সিটি পড়া মিডল ক্লাস মেয়েটাই লাগবে ওর। একটা মেয়েতে যদি মন প্রাণ সব আটকে যায়, অন্যটা দিয়ে কি করবে? কথাটা বলে পুনশ্চ কপিতে চুমুক বসালো। ছেলের তেরা কথাতে উজ্জ্বল সাহেব বলে উঠলেন, 3টে বছর পর এসে তুমিও একই পথে হাঁটছ। মাস 2 পর ইলেকশন, আর তুমি এসেই একটা মেয়ের জন্য ছুটে গিয়েছ। মিটিংটা করে গেলে হতো না? এসেই ওকে দেখতে হবে তোর? এত বছর না দেখে থাকতে আমার কেমন অবস্থা হয়েছিল সেটা সম্পর্কে আপনার আন্দাজ নেই। কলিজা আমার পড়েছে আপনার না? চোখের ব্যথায় আমি কষ্ট পেয়েছি। নির্ঘুম রাত কাটিয়ে আপনি না। উজ্জ্বল সাহেব হতাশ হলেন। কাকে কি বলছেন উনি? সামনে ওনার চেয়ারম্যান ইলেকশন, সেই কারণে 2 ছেলেকে ডাকা। নয়তো দুটোকে অনেক কষ্টে শহরে আটকে রেখেছিল। সেখানে ওনার বড় ভাই মেয়র পদে আছেন। সব কিছু ঠিক থাকলে প্রহর হবে সামনের নেতা। কিন্তু ছোট ছেলে প্রত্যয়কে নিয়ে ভীষণ চিন্তাগ্রস্ত। মৃন্ময়ী নামের এক মেয়ের জন্য পাগল প্রায় সে। মেয়েটাও নিজের কথায় অটল। কোনো বড়লোক বাপের রাজনীতি করা ছেলের সাথে সম্পর্ক দূর, কথা বলতে ইচ্ছুক না। প্রচণ্ড প্রতিবাদী মেয়েটা। বাবা ইসলামী ব্যাংকে কর্মরত। তিনি ছেলের পাগলামিতে একবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু সোজাসাপটা সবার সামনে না করে দেয় মেয়েটা। এমনকি বলে, আমি ভদ্র ঘরের মেয়ে বলে আপনার ছেলের কাণ্ড সহ্য করছি। এমন ছেলের কাছে আমি কখনো বিয়ে বসবো না। না, আর কথায় পারবেন না তিনি। শুধু বলে গেলেন, রফিক আজম তোমাকে মেয়ে দিবে না, আর সে বাড়ির কোঠায় আমি মরার আগেও পা রাখবো না। তুমি যে খেলায় মতো হয়েছ তা এক্ষুনি ইতি টানো। প্রহরের জটিলতাবিহীন সিধে সাদা বাক্য উঠিয়ে নিয়ে আসবো। এ কথার পিঠে কথা বলার উপযুক্ত শব্দ খুঁজে পেলেন না তিনি। পারবে ওই ছেলে? ডর ভয় ভিতরে নিয়ে বললেই চলে। তবুও রফিক আজম ছেড়ে দেবার পাত্র নন। আর এবারে ওনার জন্য কালসাপের গর্ত। সেটা তিনি গ্রামের হাট বাজারে নিজ মুখিয়ে বলে থাকেন। এই তো গেল বাজারে বসে চা খাচ্ছিলেন, এক লোক কথায় কথায় বললেন, চেয়ারম্যান সাহেব, আপনার বউর ভাই আপনার নামেই শুনবার পারে না। সেদিন কইল আপনাদের বিশাল বড় বাড়িটা কালসাপের গর্ত, আপনারা হলেন কালসাপ। এটা শুনে কিয়ৎক্ষণ থমথমে মুখে স্থির বসেছিলেন তিনি। পাছে আলতা কষ্ট পাবে ভেবে সেদিন রফিক আজমের সঙ্গে ঝগড়া লাগতে যান না। বউকে বড্ড ভালোবাসেন। ভালোবাসার জন্যই তো এত মনোমালিন্য। নিশাদের বাড়িটা 3 তলা বিশিষ্ট। সামনে খোলা আঙ্গিনা। নিচের 2 তলা মানুষজন থাকলেও উপরেরগুলো খালি পড়ে থাকে। বেশ ভুতুরে ভুতুরে সব কিছু। বাড়িতে 3 চাচা চাচি, বাবা মা, 4 জন চাচাতো বোন ও সৌরভ ভাই মিলিয়ে বসবাস। তার ছোট ফুপু এখানে থাকেন। বিয়ের 2 মাসের মাথায় বিধবা হন তিনি। তারপর আর বিয়ে বসেননি। সেই থেকে বাবার বাড়িতেই থাকেন। রফিক আজম চেয়েছেন ছোট বোনের জীবনে আরও একবার রঙিন প্রজাপতি ফুলের সুবাস এনে দিতে, কিন্তু নিশাতের ছোট ফুপি ছিলেন নারাজ। শুভ্র জীবনকে আপন করে নিয়েছেন তিনি। বাড়ির ডান দিকে গোয়ালঘর, পেছন দিকে পুকুর। পুকুর পাড়ে বসেই নিশাতের দিনের অনেকখানি সময় কাটে। বলতে গেলে এটা ওর ভালো লাগার একটা অংশ। গোধূলি লগ্ন পেরিয়েছে সেই কখন।
নিশাত গলায় ওড়না ঝুলিয়ে তিরিং বিরিং করে এলোমেলো পা ফেলে বাইরে এলো। এসেই দেখে ছোটোখাটো আয়োজন চলছে আঙ্গিনায়। মাছ কাটার আয়োজন। বাড়ির ছোট বড় সব আনন্দিত চক্ষে মাছ কাটা অবলম্বন করছে। ঘরের এক কোণে ঝুলন্ত বাতিটা টিমটিমে হলদেটে রশ্মি ছড়াচ্ছে আঙ্গিনায়। সেই দ্বিতীয়তে রোকেয়া ও পিঙ্কির মা মিলে 3টে বড় বোয়াল মাছ নিয়ে বসেছেন। আজ দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য অগ্রসর হতেই হইচই শুনে মাছ বাজারের দিকে পা বাড়ান রফিক আজম। গিয়েই দেখলেন সন্ধ্যাবেলা বড় বড় বোয়ালের সমাহার। বোয়াল মাছ নিশাতের খুব পছন্দের। মেয়ের পছন্দ মানে ওনারও পছন্দ। মেয়ে হাসলে যেন ওনার অভ্যন্তরে অনাবিল প্রশান্তির সমুরেন বয়ে যায়। মেয়েকে দেখা মাত্র রোকেয়া ভারী গলায় বললেন, তোর আব্বাকে চা দিয়ে আয়। আচ্ছা শোন। নিশাত মান্য বাধ্য মেয়ের মতো করে বলল, বলো। তোর ছোট চাচাকেও দিস, সে বিকেল থেকে তার ঘরে বসে। আচ্ছা। যেতে যেতে নিশাত ওর ছোট চাচার কথা ভাবতে লাগলো। বুঝ হওয়ার পর থেকে দেখে আসছে মানুষটা বেশ শান্ত, দৃঢ়, চাপা স্বভাবের। পুরো দিন গ্রামের প্রাইমারি স্কুলে মাস্টারি করে কাটায়। রাত্রের প্রহরটা নিজের সাজানো গোছানো লাইব্রেরিতে। বয়স ওনার 35 কিংবা 36 হবে, কিন্তু এত বছরের জীবনটা বড্ড একার। তিনি নিজ দায়িত্বে সঙ্গী করে নিয়েছেন বই পুস্তককে। চা বানিয়ে প্রথমে বাবার ঘরে উকি দিল। দোকানের হিসেব করছেন তিনি। অতীব নীরবে সম্মুখের টেবিলে চায়ের কাপ রেখে বেরিয়ে আসলো ফটাফট। হিসেবকালে বাধা বাবার বিরক্তির কারণ। আরেকটা কাপ হাতে নিয়ে ক্ষুদ্র কক্ষটার সম্মুখে এসে দাঁড়ালো। আস্তে করে ডাকে, কাকা। কারো স্মরণালী হতে গম্ভীর সম্মতি আসে, ভেতরে আয়। টালমাটাল পায়ে ভেতরে এসে টেবিলের উপর কাপটা রাখলো। আগ্রহবশত একটুখানি চোখ কুচিয়ে চাইতেই ভাসমান হয় একটা খামের ওপর লেখা নীরু নামখানি। লেখা দেখে বোঝা গেল বেশ পুরনো। গভীর নজর নিবদ্ধ ছোট কাকার সেই খামের ওপর লেখা নামটায়। ও আর কিছু না ভেবে বেরিয়ে আসলো। আচ্ছা, কে এই নীরু? কাকা কখনো বিয়ে কেন করেনি? এখনও কত সুন্দর, এখনও বিয়ে করানো যাবে। নিশাতের মাঝে মাঝে ইচ্ছে করে তার রবিন কাকার জন্য সুন্দর টুকটুকে একটা টমেটোর মতন লাল বউ আনতে, কিন্তু ভয় বলতে পারে না। এত বড় ঘরে একা একা ভালো লাগছে না। পুকুর পাড়ে গিয়ে বাতাস খেলে মন্দ হয় না। সেই ভেবে দ্রুত গতিতে পা বাড়ালো। সাথে নিত্যসঙ্গী মোবাইলকে আনতে ভুলেনি। পায়জামা কিঞ্চিত গোড়ালি থেকে উপরে উঠে ঘাটে বসে পানিতে পা ডুবিয়ে দেয়। মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলো। শিমুলকে মেসেজ লিখল একটা, বড় বিল পেরিয়ে কাল কাজবাগানে যাবি? রিপ্লাই আসার আগে নাসা রন্ধ্রে সিগারেটের উদ্ভট বৃষ্টি গন্ধ এসে ঠেকল। ঘাড় বাঁকিয়ে চাইতে তীব্র গতিতে ছুটতে আরম্ভ করে হৃদস্পন্দন। কণ্ঠনালী ভেদ করে আসে, প্রহর ভাই। প্রহর হাতের সিগারেটটা ফেলে জুতা দিয়ে চেপে ধরল। গায়ের জ্যাকেটটা খুলে হাতে নিয়ে আদেশমূলক বাক্য ছুড়ে মারে, এদিকে আয়। ভীতু নেত্রে চেয়ে চেয়ে নিশাত খাট থেকে উঠে ওপরে আসে। আসতেই হাতের ছোট শপিং ব্যাগটা ওর হাতে দিয়ে প্রহর ভ্রুযুগল কুঞ্চিত করল। এক হাত দূরত্ব নিঃশেষ করে অকস্মাৎ চলে এলো অতি নিকটস্থে। বক্ষ স্পন্দন প্রায় থমকে গেল ওর। প্রহর আলতো ঝুঁকে পড়ল ওর গলার কাছটায়। সর্বাঙ্গে তপ্ততা ছড়িয়ে পড়ে দ্রুত বেগে। খুব করে বলতে চায়, প্রহর ভাই। চুপ। গায়ে লোশন মেখে এসেছিস, রাতের বেলা সেজেও আছিস, কার জন্য? নিশাত জবাব দিল না। চোখ মুখ কুচকে কম্পনরত কণ্ঠে পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? প্রহর হাসল, নিঃশব্দ হাসি। কাট কাট গলায় উত্তরে জানালো, চুমু খেতে এসেছি। তোদের বাড়িতে কি চুমু বিতরণ করা হয়? নিশাত পারছে না মাথায় হাত দিয়ে মাটিতে জায়গা দখল করে রাখা দুর্বাঘাসের উপর বসে যেতে। কানের পাতায় প্রহরের নিঃশ্বাসের উষ্ণ ধোয়া। বেসামাল কথা ওর সমগ্র কায়ায় সুর তুলছে। কিশোরী প্রাণে আবেগী সুর। রণ ডাক বাজছে হৃদয়স্থে, শিরশির করছে রন্ধ্রে রন্ধ্রে। তখনও প্রহর ওর দিকে ঝুঁকে আছে। কী সব বলছেন উনি? প্রহর তার দিকে ঝুঁকে থাকায় ওর মুখশ্রী প্রহরের কর্ণধারে। মিনমিন করে লজ্জা মিশ্রিত কণ্ঠস্বরে বলে, চুমু বিতরণ করা যায় নাকি প্রহর ভাই? তাহলে হয়তো প্রশ্ন করিস কেন? তোর হাতে একটা প্যাকেট দিয়েছি, তার মানে সেটাই দিতে এসেছি। শুধু শুধু প্রশ্ন করিস, সাহসও দেখছি বাড়ছে দিন দিন। নিশীথের অন্ধকারে দুটো দেহ একে অপরের অতীব কাছাকাছি। মুক্ত পরিবেশে বাধাহীন সমীরণের খেলা চলছে। নিশাতের ঝুঁটি বাঁধা চুলগুলো তোড় জোড় করে চলেছে উন্মুক্ত হবার নিমিত্তে। তন্মধ্যে এক দুটো প্রচণ্ড তাড়ামো করে বেরিয়েও পড়েছে। চোখে কোমল চেহারায় ললাটে স্পর্শ করার জন্য পাগল প্রায় হয়ে উঠল। একে অপরের এত কাছাকাছি সে তফাৎ মাত্র নেই, তবুও ছুঁইল না কেউ কারো শরীর। হুট করে হৃদযন্ত্রের গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্রম নিশাতের। গভীর এক ডাক পৌঁছায় কর্ণকুহরে, নিশু, কত বড় হয়ে গেলি তুই? 3 বছর আগে কত পিচ্ছি ছিলি, পুতুল বিয়ে খেলতি। বড় কেন হচ্ছিস? তুই বড় হয়ে নিজের ক্ষতি ডেকে আনছিস নিশু। আমাকে দোষ দিবি না কখনো। নিশাত স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়। আর পারছে না দাঁড়িয়ে থাকতে। আর একটু হলে চিরতরে শ্বাস প্রশ্বাস ক্রিয়া থমকে যাবে হয়তো। প্রহর ভাইয়ের কথাগুলো ভয়ানক ঝড়ের সৃষ্টি করছে অন্তপুরে। এতটুকু একটা মেয়ে হয়ে সে কী করে সামলাবে এমন ঝড়?
ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনা প্রকট। সরে যেতে নিলে চাপা গলায় ধমক আসে শ্রবণ গঞ্চিতে। নড়বি না। নিশাতের পেছানো পাটা নিমিষেই আগের জায়গায় দখল করে। কলিজে একটুখানি হয়ে যায়। ভয়াবহ কণ্ঠস্বর ওর। কেউ দেখে ফেলবে। আমি কি তোর সাথে প্রেম করছি যে কেউ দেখে ফেলবে? ভয় পাচ্ছিস? নিশাত তৎক্ষণাৎ মাথা নেড়ে বলে উঠল নিম্ন সুরে, বাড়ির কেউ দেখে ফেলবেই। প্রহর তাচ্ছিল্য গলায় বলল, আমার পরিবার তোর পরিবার বহুত অন্যায় করছে আমাদের সাথে, বুঝলি? যত কাণ্ড ঘটালো তোর ফুপু আর আমার মামু, মাঝখান থেকে ফাঁসলাম আমরা। একদিন মামুজানকে কঠিনভাবে ফাঁসিয়ে দেবো, দেখে নিস। নিশাতের মস্তিষ্ক সজাগ হলো। চট করে প্রশ্ন করলো, আমার আব্বাকে ফাঁসাবেন কেমনে? প্রহর বিরক্ত হলো। কথার পিঠে কথা অসহ্য লাগে তার। হাত তুলে ঠাস করে মারল নিশাতের মাথায়। আকস্মিক এহেন ঘটনায় ব্যথাতুর আর্তনাদ করতে গিয়েও নিশাত থমকে গেল পরিস্থিতি বিবেচনা করে। এগুলোর অভ্যেস আছে ওর ছোট থেকে। এ নির্দয় লোকের হাতের মার খেতে খেতেই তো এতটুকু হলো। মাঝের বছরগুলো সব কিছু নীরব ছিল, এখন আবার শুরু। প্রহর উত্তরে বলে ওঠে, মামুর ভাগিনা, মামুর মেয়ের একমাত্র জামাই হলে? মাথায় মৃদু যন্ত্রণা, তার উপর প্যাঁচানো বাক্য শ্রবণ হতে সব কিছু এলোমেলো হয়ে গেল নিশাতের। কিছুই বুঝল না। ভাবভঙ্গি অত্যন্ত বোকা বোকা। প্রহর তীক্ষ্ণ চক্ষে সবটা দেখে বলল, মাথা ঢালতে হবে না, ঢং কম কর। এত জোরে দেইনি আমি। কানটা আরেকটু কাছে আন আমার। নিশাতের জিজ্ঞেস করতে ইচ্ছে জাগে, এত কাছাকাছি আর কত কাছে নেব প্রহর ভাই? কিন্তু করল না। পরে দেখা যাবে আরেকটা মেরে বসেছে। কি শক্ত হাত! আস্তে মারলেও মনে হচ্ছে যেন মাথার খুলি উড়ে যাবে। রাজনীতি করে নিশ্চয়ই মারপিট করে। সৌরভ ভাইয়া বলেছে রাজনীতিবিদরা বেয়াদব হয়, গুন্ডা হয়। কথাগুলো যেন হাড়ে হাড়ে ফলছে। প্রহরের জলজান্ত উদাহরণ। একটুখানি উকি দিয়ে দুই দেহের মধ্যবর্তী সামান্য, অত্যন্ত সামান্য যে ফাঁক ছিল, সেটাও নিশা দুরু দুরু বুক নিয়ে এগিয়ে গিয়ে নিঃশেষ করে ফেলল। শরীরের উত্তাপে পায়ের নিচ চলতে আরম্ভ করে। পিট পিট চাউনিতে নিজেকে আবিষ্কার করে প্রহরের বুকে। নিজের ভিতরকার অবস্থা বুঝতে অক্ষম। মন শুধু বলছে, আজ প্রহর ভাইয়ের সান্নিধ্যে অন্যরকম লাগছে ওর। অনুভূতিরা কেমন দলবদ্ধ হয়ে ছুটছে দিশেহারা, অজানা পথে। গান শুনবি নিশু? অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করল ও। তবে সেই চাহনি অন্ধকারে মিলিয়ে গেল। এত বছরে সে শুনিয়ে গেল লোকটা ভালো গান গাইতে পারে, কিন্তু কখনোই সে পাগল করা সুর ওর শোনবার সৌভাগ্য হয়নি। যে মেজাজওয়ালা মানুষ, বলতেও ভয় করে। আর সুযোগটা লুফে নিল। তড়িঘড়ি করে প্রত্যুত্তর করল, দুধে আলতা গায়ে বরণ, রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়ে ঢাইকা রাখো, চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে। নিচু সুরে গানটা গাইতে গাইতে সরে গেল প্রহর। বলে উঠল, নিজেকে কিভাবে উদ্ধার করবি ভাবতে থাক তিলবতী। নিশাত নিস্তব্ধ প্রহরে ডুবে গেল। দেখলো সিগারেট জ্বালিয়ে পুকুর পাড় দিয়ে সোজা হেঁটে প্রহরের চলে যাওয়া। ওদের বাড়িটার পেছন দিকে কোনো প্রাচীর নেই। ধানি জমি, গাছপালা, পুকুর থাকায় পেছনের দিকে দেয়াল দেয়নি তার বাবা। সামনের দিকে নামে মাত্র গেট দেওয়া। রক্ষা প্রাচীর বলতে কিছু নেই। অনায়াসে বাড়ির উঠোনে চোরের পদাচরণ করার সুযোগ রয়েছে। তবে রফিক আজমের ভয় কেউ পা মারায় না এদিক। ওই তো অদূরে কাঁচা রাস্তায় প্রহরের গাড়ির আলো দেখা যাচ্ছে, কিন্তু ওর মনটা এখনও সেই গানে নিমজ্জিত। কপল দিয়ে তাপ অনুভব করছে সে। প্যাকেটটা হাতে নিয়ে সলজ্জে সবার দৃষ্টি লুকিয়ে ঘরে আসলো। ভাগ্যিস আজ রাত্রিবেলায় কেউ পুকুর পাড়ে যায়নি, নয়তো অন্য সময় সৌরভ যায়। যদি প্রহরকে এ বাড়িতে কেউ দেখতো, তাহলে তুরম যুদ্ধ লেগে যেত নিশ্চিত। যুদ্ধে রাজা হতেন বাবা, গ্রামে রটে যেত। যুদ্ধের নাম হতো মামা ভাগ্নে যুদ্ধ। কিন্তু একটা প্যাকেট দিতে নিজে আসলো প্রহর ভাই। কি এমন আছে এতে? ঝটপট প্যাকেটটা খুলল নিশাত। একটা সাদা স্কার্ফ বেরিয়ে এলো, সাথে একটা অয়েন্টমেন্ট। সঙ্গে সঙ্গে মোবাইল বার্তার শব্দ আসে। অয়েন্টমেন্ট লাগিয়ে নিস হাতে লাল হওয়া জায়গাটায়। তোকে একটু স্পর্শ করলে যদি এই দশা হয়, বাকি সব কীভাবে হবে বলতো? কে বললো তো কেমন সুন্দর হতে? আমি না থাকার সুযোগে কি কি মেখে ফর্সা হয়েছিস কে জানে। আগে তো পাতিলের তলার মতো কালো ছিলি, কালিনি। অধৈর্যরা আলগা করে অপলক অনিমেষ তাকিয়ে রইল নিশাত মোবাইলের স্ক্রিনে। কথার ধরনে বুঝতে বেগ পোহাতে হলো না এটা প্রহরের মেসেজ। ও কোনোদিন কালো ছিল? ফর্সা হয়েই বা কী দোষ করলো? আর বাকি সব কিভাবে? এর দ্বারা কী বুঝিয়েছে? এমনিতে ছোট মাথা, ছোট বয়সে এত কিছুর মানে কেমনে বুঝবে ও? স্কার্ফ আর অয়েন্টমেন্টটা গুছিয়ে সকালে চিঠিটা বের করলো। হিসেব কষল। মাথা মোটা বলে আজ কত কষ্ট করতে হচ্ছে ওর। কেন যেন মন বলছে চিঠিটা প্রহরবাই দিয়েছে। উনি ছাড়া ওকে এভাবে কেউ বলে না, ছেড় দেয় না। কিন্তু পেটের উপর আসলো কিভাবে? মা বলেছিল সকালে গ্রামের নামকরা বাবুর্চি মকবুল মিয়ার ছোট মেয়ে টুনি আসছিল। কেমন রহস্য রহস্য গন্ধ বের হচ্ছে। এখন টুনি হলো এ রহস্যের সমাধান।
প্রত্যয় প্রভাতের সূচনা হতে না হতে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। আজ যে করেই হোক মৃন্ময়ীকে ধরতে হবে। গত 4 দিন ধরে তাকে দেখতে পাচ্ছে না। বাড়ির কাছে উকিঝুঁকি দিয়ে এসে লাভ হয়নি। এই মেয়ের জন্য সারা দিন রাত হন্য হয়ে ছুটে বেড়ায়, তবুও নিরুদ্বেগ মেয়েটা। গতকালও চাচার কাছে ধমক শুনেছে। আজকাল রাজনীতিতে সময় দিচ্ছে না, সারাক্ষণ একটা মেয়ে মেয়ে করে জীবন নষ্ট করে ফেলছে। কিন্তু সে কাউকে বোঝাতে পারছে না মেয়েটাকে না পেলে ওর জীবন নষ্ট হয়ে যাবে, থমকে যাবে। ঢিলেঢালা গেঞ্জিটা পরে রাস্তার মোড়ে এসে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। অপেক্ষা এখন মৃন্ময়ীর। প্রতিদিন ঠিক 6টায় এই পথে হাঁটে মৃন্ময়ী। গন্তব্য কোথাও না, তবে 2 বান্ধবীকে সাথে নিয়ে ভোর লগ্নে হাঁটতে বেশ ভালো লাগে ওর। তিমু ও কাজলের সাথে মাঝে মাঝে 2-1টা কথা বলছে। এরা দুজন ওদেরই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকে। পরিচয় ভার্সিটিতে। দুজনের বাড়ি কিশোরগঞ্জ। সময়টা শরৎকাল, চারদিকে কুয়াশা। শীতের আগমন ঘুরবে ঘুরবে ভাব ধরণী তলে। প্রকৃতির নির্জীব রূপ দুটো সময়ে দেখে মৃন্ময়ী। এই দিনের প্রাতকালে আরেক শীতকালে কথা বলতে বলতে মোড়ে এসে 3 জোড়া পা থমকে যায়। অল্প স্বল্প আবছা কুয়াশা, উস্কো খুস্কো চুল, ঘুমে ফোলা ফোলা চোখ নিয়ে অগোছালো হয়ে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে দেখে বিরক্তিতে পাশ কাটিয়ে চলে যেতে চাইল সে। কিন্তু তার আগে সম্মুখে এসে পথ আগলে দাঁড়িয়ে যায় পুরুষালী দেহ। কণ্ঠে তীব্র রাগের ছোঁয়া। কোথায় ছিলে তুমি? ভার্সিটিতে আসছো না কেন? মৃন্ময়ী ও দৃষ্টিতে চক্ষু নিবন্ধ করল। সেকেন্ড মিনিট কেটে গেল, অথচ চাহনি একটুও টলেনি। কঠিন গলা জবাব দিল, আপনার জন্য। পথ ছাড়ুন। এমন করছো কেন? কিছুটা নরম করলো প্রত্যেক কণ্ঠস্বর। তাতে আশকারা পেল মৃন্ময়ী। দ্বিগুণ জ্বলে উঠল। বলল, কি করছি? ভার্সিটির বড় ভাই বলে যথাযথ সম্মান পাচ্ছেন, আমার পথ ছাড়ুন। লজ্জা করেন একটা মেয়ের এত অবহেলা সত্ত্বেও পিছু পড়ে থাকতে? না, করে না। শক্ত জবাব প্রত্যয়ের। মৃন্ময়ী ছাড় দিল না। একটুও ভয় পায় না ও। মুখের উপর বলে বসল, বেহায়া। প্রত্যয় তিমু ও কাজলের দিকে এক পলক চেয়ে ফের দৃষ্টি রাখল মৃন্ময়ীর চেহারায়। সানন্দে বলল, বেহায়া তুমি বানাচ্ছ। আমার হয়ে যাও, সকল বেহায়াপনা ছেড়ে দেব। গলা খাদে নামিয়ে পুনর্বার বলে, তুমি চাইলে বিয়ের পর বেহায়াপনার জন্য নোবেল প্রাপ্ত হতে রাজি, তবুও তোমাকে চাই মৃন্ময়ী। প্রত্যয় ফিরে এলো আধা ঘন্টা পরেই। সদর দরজায় ডিঙ্গিয়ে ঢুকতেই সোফায় আদশা হয়ে মুখের উপর বই নিয়ে জোরে সোরে অনর্গল পড়তে থাকা মেয়েটাকে দেখলো এক নজর। মেয়েটাও কারো উপস্থিতি টের পেয়ে বইটা মুখের কাছ থেকে কিঞ্চিত সরিয়ে আরো চোখে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে যাওয়া ছেলেটাকে দেখতে থাকলো। নিশ্চয়ই আজও মৃন্ময়ীর কাছ থেকে রিজেক্ট হয়ে এসেছে। অনুমান করে নিল সে। এটা আর নতুন কি? গত কয়েক মাস যাবৎ অনবরত এটাই চলে আসছে। আজ ক্লাসে একটা পরীক্ষা আছে, তাই আবারও পড়ায় মনোযোগ দেওয়ার প্রচেষ্টা চালালো উষা। প্রতিদিন সকালে ড্রয়িং রুমের এই সোফাটায় আদর্শ হয়ে না পড়লে ওর কোনো পড়াই মাথায় ঢোকে না। অবশ্যই ধারণাটা ওর নিজের বানানো। ডাক্তারি না পড়ে যদি রাতারাতি সায়েন্টিস্ট হতে পারতো, তাহলে এই ছাইপাস মেডিসিনের নাম মুখস্থ করতে হতো না ওর দিন রাত। ঘুম টুম সব বাদ দিয়ে একটা অক্ষর উচ্চারণ করতেই মুখটা তেতো হয়ে উঠল। উঠে বসে বইটা রাখলো এক পাশে। এটা আজ আর ধরবে না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলে মুখ তেতো হওয়াটা অস্বাভাবিক না। নিমেষে বক্ষস্থল চিরে আসে একটা লম্বা নিঃশ্বাসে পরিবেশটা কেমন ভারী ভারী হলো। পা চালালো উষা রান্নাঘরের দিকে। চা বানিয়ে খেয়ে মাথার সকল চিন্তা দূর করতে হবে। আজ মা থাকলে ঘুম না ভাঙতেই চা হাজির হয়ে যেত। এখন যেহেতু মা নেই, গত 1টা বছর ধরে নিজের কাজ নিজেই করতে হয়। কাউকে বলে বলে কিছু চেয়ে নিতে ভালো লাগে না ওর। 1 কাপ চা বানানোর ইচ্ছে নিয়ে রান্নাঘরে আসলো, 2 কাপ বানালো, আরেক কাপ কফি বানালো। চায়ের কাপ নিয়ে প্রথমে এলো বাবার রুমের সামনে। এই মানুষটাও তো একা। দরজা খোলা দেখে নক করতে হলো না উষার। মোস্তাক সাহেবের আজকে একটা মিটিং আছে। ওনার মেয়ের পদের আয়ু ঘনিয়ে এসেছে। ভাইয়ের 2 ছেলে এখন সম্বল। উনি চান না ক্ষমতা কোনো ভুল মানুষের হাতে পড়ুক। নিজে এতকাল রাজনীতি করেছেন, সবসময় চেয়েছেন সঠিক সিদ্ধান্ত নিতে। তবুও ভুল ত্রুটির ঊর্ধ্বে তিনি থাকতে পারেননি। মানুষ বলে কথা, কিন্তু জেনে শুনে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন সেটা সহ্য হবে না ওনার। আজকের মিটিংয়ে প্রহর প্রত্যয় 2 ভাইয়ের থাকা জরুরি, কিন্তু প্রহরকে কল দিতে গিয়ে থামলেন তিনি। উনি এক প্রকার ঠেলে প্রহরকে গ্রামে পাঠিয়েছেন, কিন্তু এখন একদিন না পেরিতেই আবার চলে আসতে বলবেন, এটা অনুচিত ঠেকল। প্রহর নিজ থেকে যেতে চায়নি, নিজেই পাঠালেন। উষা বাবার সামনে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে মিষ্টি কণ্ঠে আদেশের সুর তুলল, ধরো বাবা। কী রে, পড়া ছেড়ে চা বানাতে গেলি কেন? কাজের লোকদের বললেই হতো। এত পরে কি হবে বাবা? অনেক বড় ডাক্তার হতে হবে। বড় ডাক্তার হয়ে কি করব? বড় ডাক্তার হয়ে মানুষ কি করে? মানুষের চিকিৎসা করবি? যে নিজেই রোগী সে অন্য চিকিৎসা কি করে করবে বাবা? মোস্তাক সাহেব বিমুখ দৃষ্টে তাকালেন মেয়ের হাস্যোজ্জ্বল মুখপানে। কঠিন গভীর ধাঁচের কথা বলছে, অথচ একটুখানি মোটা 2 অথরে মুক্তঝরা হাসি। ওনার বুঝতে বাকি রইল না তার মেয়ে ঠিক কতখানি স্ট্রং। তিনিও বিরস মুখে হাসি টেনে বললেন, পৃথিবীতে সব শূন্যস্থান পূরণ হয় না রে মা।
কারো মনের ওপর আমাদের জোরও চলে না, তাই মানিয়ে নিতে শিখলে জীবন সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। জানি বাবা, প্রত্যয় ভাইয়ের জন্য কফি বানিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, আর একটু থাকলে বরফ হয়ে যাবে, পরে আবার মুখে মেরে বসবে। মৃন্ময়ীর ওপর জেদের শিকার আমি হয়ে যাব। আসি আসি। উষা তাড়াহুড়ো করে পা চালিয়ে প্রত্যয় রুমে ঢুকল। ইতিমধ্যে ষষ্ঠ পূর্ণদেহ বিছানা এলিয়ে দিয়েছে প্রত্যয়। উপর হয়ে শুয়ে আছে। বেডসাইড টেবিলে কফির কাপটা রেখেও একটু হেয়ালি করলো। আজও ব্যর্থ হয়ে ফিরেছে বুঝি ব্যর্থপ্রেমিক। প্রত্যয় বালিশ থেকে মুখ তুলে তাকায় তাৎক্ষণিক। চাহনি রসপূর্ণ। গর্জে উঠল সে। চোখের সামনে থেকে যা। উষা কেঁপে উঠল মৃদু। বিড়বিড় করলো, এটা না বললে তো রেসপন্স করতে না, তাই বাধ্য হলাম। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, তোর কফি তুই গিল। মৃন্ময়ী বানিয়ে দিলে ঠিকই গিলে নিতে। অত্যন্ত নিচু কণ্ঠে কথাটা বলল উষা। গটগট করে বেরিয়ে পড়ল। প্রত্যয় সবসময় ওর ওপর রাগ ছাড়ে। শুনেছে মানুষ তার রাগ বিশেষ মানুষের ওপর দেখায়, কিন্তু সে তার প্রত্যয় ভাইয়ের বিশেষ কেউ না। প্রত্যয় ভাইয়ের সমস্ত সত্তা জুড়ে কেবল মৃন্ময়ী নামের মেয়েটার বসবাস। রুমে এসে সব কিছু গুটিয়ে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওড়নাটা গলায় জড়িয়ে সাদা অ্যাপ্রনটা হাতে নিল। ব্যাগ কাঁধে নিয়ে নিচে এসে দেখলো এক সুদর্শন পুরুষ চোখে সানগ্লাস লাগিয়ে তীব্র অ্যাটিটিউড নিয়ে গাড়িতে এক হাত ঠেকিয়ে অন্য হাতে মোবাইল ধরে রেখেছে। সানগ্লাসের আড়ালে লুকায়িত চক্ষুদয়ের দৃষ্টি মোবাইলের স্ক্রিনে তরতর করে বুঝল উষা। সুদীর্ঘ নিঃশ্বাস বিমোচন করে চলে যেতে নিলে কঠোর কণ্ঠে বাধা আসে। গাড়িতে উঠো, আমি নামিয়ে দেব ডিএমসির সামনে। উষা চকিতে প্রত্যয়ের দিকে তাকালো। দৃষ্টি চমকপ্রদ, এ যেন জাগ্রত অবস্থায় স্বপ্ন। এত বছর ধরে এখানে আছি, কিন্তু কখনো কোথাও নিয়ে যাবার কথা বলেনি। 1 বছর পূর্বে বেশ আবদার করে বসতো। হুটহাট করে বলতো, চলো না প্রত্যয় ভাই, মেলায় যাই, আজ ফুচকা খেতে বের হই, রাতে নীরব রাস্তায় হাঁটতে নিয়ে যাও। কিন্তু যেদিন থেকে মৃন্ময়ীর আগমন ঘটেছে, যথাসাধ্য চেষ্টা করে প্রত্যয়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখার। প্রচণ্ড বেগে তুফান আসলে আসুক হৃদয়ের মাঝে, তবুও প্রত্যয় সুখী হোক। আকস্মিক মন চায় মৃন্ময়ীকে বোঝাতে, বলতে, আমার প্রত্যয় ভাইকে একটু ভালোবাসো মৃন্ময়ী, তোমাকে না পেয়ে উনি কষ্ট পাচ্ছেন। বুকের ভেতরটা কেমন করে জানো? কেমনে জানবে? জানতে হলে ভালোবেসে দেখো, ভালোবাসাটা যেন ভয়ঙ্কর হয়। ক্ষীণ সুরে বলল, আমি যেতে পারবো। প্রত্যয় মোবাইলটা পকেটে রেখে গাড়ির দরজা মেলে দুর্বোধ্য হাসল। গাড়িতে উঠুন মিস উষা, মেয়র সাহেবের মেয়েকে গাড়িতে উঠিয়ে যদি আমার পদোন্নতি হয়, সে আশায় বিফলে যেতে দিবেন না ম্যাম। অধমকে সক্ষম হতে সাহায্য করুন। উষা নরম ধাঁচের মেয়ে, চঞ্চলতা ওর মধ্যে বিরাজ করে না। কে একটু মায়াময় সুরে ডাকলে ওর হৃদয়স্থল নড়ে ওঠে। ময়ূরের ন্যায় পেখো মেলে নাচতে ইচ্ছে করে। তবে এই যাত্রায় বিব্রত বোধ করছিও। বিহ্বল হয়ে প্রশ্ন করে, কী সব বলছো? প্রত্যয় আদরে সুরে জবাব দিল, গাড়িতে উঠ পুষি, সকালে থমকেছি তার জন্য সরি, আই তোকে নামিয়ে দেব মেডিকেলে। এতক্ষণ কথার মানে মস্তিষ্ক ধরতে পারল। উষার ছুটে গিয়ে বসে যেতে মন চাইছে। পুরনো অনুভূতি মাথা চাড়া দিয়ে ওঠে, কিন্তু নিজেকে ধাতস্থ করে নিল। একটু আটটু তাড়ামো করে উচ্চস্বরে বলে উঠল, আমার বয়ফ্রেন্ড আছে, তোমার সাথে গেলে ব্রেকআপ হয়ে যাবে, পরে ডাক্তার বর নাও পেতে পারি। তোমার মতন রাজনীতিবিদ ছ্যাঁকাখোর প্রত্যয় ভাই আমার খুব খুব অপছন্দ। কথাগুলো বলে দৌড়ে গেট পেরিয়ে গেল। রিক্সা পেয়ে ঝটপট উঠে বসল। হোক না বাবা মেয়র, সিধে সাদা জীবন ওর অত্যন্ত প্রিয়। কী করবে জাঁকজমকপূর্ণ জীবন নিয়ে? ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণা নিয়ে তার বাঁচতে হবে চিরকাল। 2 চোখ ভরে সেই মানুষটার সান্নিধ্যে দেখতে হবে অন্য এক অপরূপা রমণীকে। বিষাদ বিষাদ, এত বিরস কেন চারপাশ? আজ প্রত্যুষে মুষলধারে বৃষ্টি নেমেছে মেদিনীতে। সেই সুবাদে স্কুলে যাওয়ার নিষেধ সাইনবোর্ড টানায় রোকেয়া বেগম। নিষাদ বৃষ্টিতে ভিজে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্কুলে যেতে এক পায়ে খাড়া, কিন্তু রোকেয়া কোনো মতে দিলেন না। এর পেছনে একটা কারণ রয়েছে। যতবারই বৃষ্টিকালে স্কুলে যাওয়ার চেষ্টা করেছে নিষাদ, মাঝপথে বোয়াল মাছ ধরে বাড়ি ফিরে এসেছে। এটা ওর ছোটোবেলা থেকে অভ্যেস হয়ে গিয়েছে। মানুষ হেসে বলে বেড়ায়, নিশু ছোটোবেলায় ভালো করে হাঁটা শিখেনি, হাঁটতে পারে না। মেয়েকে নিয়ে প্রখর চিন্তা রোকেয়ার। সেই দিনও বোয়াল মাছ নিয়ে বাড়িতে এসেছিল। এত বড় মেয়ে রাস্তাঘাটে পিছলে পড়লে মানসম্মান থাকে? গ্রামের মানুষজন যা, একটু একটা মেয়েকে সেজে গুজে বেরোতে দেখলে ফিসফিসিয়ে বন্যা বয়ে যায়। এমন হলে মেয়েকে ভালো ঘরে দিতে পারবেন না। বড় হয়েছে, 2 দিন বাদে কলেজে উঠবে, গ্রামে এতটুকুই লেখাপড়া ঢের। ভার্সিটিতে পড়ার জন্য নিষাদকে শহরমুখী করার কোনো ইচ্ছে ওনার নেই। পাত্র পছন্দ আছে, 10 পাসটা করলেই রফিক আজমের সম্মুখে পাত্রের গুণগানটা গাইবেন বলে ঠিক করে রাখলেন। কিন্তু নিষাদের মনে জল, কারণ শরৎকালে হুটহাট হাজির হওয়ার বর্ষার কারণে শুভ্র কাশবনে দুঃখরা বাসা বেঁধেছে। নুয়ে পড়েছে কাশফুল, দুলছে না হয়তো মনের সুখে। আজ আর যাওয়া হবে না তার। বাইরে রোদ উঠেছে। বিষণ্ণ মনে ওর অভিলাষ জাগ্রত হয় মিষ্টি পান খাওয়ার। চুলটা খোপা করে বিছানা ছাড়ল। বইয়ের ভাঁজ থেকে 20 টাকার নোটটা বের করে ছুটল মায়ের ঘরের দিকে। দরজার আড়ালে থেকে উকি দিতে দেখে রোকেয়া কাঁথা সেলাই করছেন।
এইটাই বুঝি মোক্ষম সুযোগ। মায়া একবার কাঁথা সেলাই মনোনিবেশ করলে দিন দুনিয়া ভুলে বসে। এটা ভারী শখের কাজ তার। টাকা নিয়ে রাস্তায় আসতেই টুনিকে পেয়ে গেল। পায়ে কাদা মেখে অন্য বাচ্চাদের সাথে খেলছে। ডেকে ওকে ঘুষ দেওয়ার নাম করে সঙ্গে বাজারে নিয়ে আসে। একটা চকলেট দিলে চিঠির কথা বের করা যাবে, কিন্তু বাজারের কাছাকাছি এসে দম বন্ধ হবার অভিপ্রায় তার। চাহনি নিশ্চল, চোখের পলক পড়ছে না। ধরে আসা গলায় মিনমিন করলো, না না, এটা করবেন না প্রহর ভাই।